আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যে শেখ মুজিবুর রহমানের খুবই ঘনিষ্ঠ এবং আওয়ামী লীগের একেবারে শীর্ষ পর্যায়ের নেতা যারা এখন কেউ আর আওয়ামী লীগে নেই। তো আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের এবং শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ এ সকল নেতারা অধিকাংশই আওয়ামী লীগ ত্যাগ করেছেন শেখ মুজিবুর রহমানের সাথে তাদের দ্বন্দ্বের কারণে, বা অনেকেই ত্যাগ করেছেন যে আওয়ামী লীগ যেই ধারায় চলছিল গণতান্ত্রিক ধারা সেটা বাকশাল এবং ফ্যাসিবাদী কায়দায় চলে আসে এবং শেখ মুজিব পরিবারের কুক্ষিগত হওয়ার পরে এই অধিকাংশ নেতাই পরবর্তীতে আওয়ামী লীগ ছেড়ে অন্য দলে চলে যান। তারা কেউই এই আওয়ামী লীগে থাকতে পারেনি। তো চলুন সে সকল নেতাদেরকে আপনাদের সামনে পরিচয় করিয়ে দিই। প্রথমেই যার নাম বলবো তিনি হলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, যিনি ছিলেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি এবং তার নেতৃত্বেই আওয়ামী লীগ প্রতিষ্ঠা হয়। কিন্তু পরবর্তীতে আওয়ামী লীগের সাথে বিভিন্ন বিষয়ে দ্বন্দ্বের কারণে তিনি নতুন একটি দল গঠন করেন, ন্যাশনাল আওয়ামী পার্টি। শুধু তাই নয়, ৭০ পরবর্তী সময়েও কিন্তু শেখ মুজিবুর রহমানের সাথে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর দূরত্ব বৃদ্ধি পায়। পরবর্তীতে যার নাম বলবো তিনি হলেন মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ, এবং তিনি আওয়ামী লীগের অন্যতম সেরা একজন আলেম নেতা এবং তিনি ছিলেন আওয়ামী লীগের তৃতীয় সভাপতি এবং তিনি প্রায় ৯ থেকে ১০ বছরের মতো আওয়ামী লীগকে নেতৃত্ব দিয়েছিলেন এবং তার পরবর্তীতেই শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের নেতৃত্ব পেয়ে যায়। এরপর থেকেই কিন্তু আওয়ামী লীগ ফ্যাসিস্ট এবং বাকশালী কায়দায় হয়ে ওঠে। এই মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ তিনিও কিন্তু পরবর্তীতে আওয়ামী লীগে থাকতে পারেননি। তিনি নতুন একটি দল গঠন করেন, গণ আজাদি লীগ। পরবর্তীতে যার নাম বলবো তিনি হলেন ইয়ার মোহাম্মদ খান, এবং তিনিও কিন্তু আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাকালীন নেতা এবং আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন কোষাধ্যক্ষ, এবং তিনিও আওয়ামী লীগের খুবই ত্যাগী নেতা ছিলেন। তিনি আওয়ামী লীগকে নিজের বহুতল ভবনের নিচতলা পুরোটাই অস্থায়ী অফিস হিসাবে ব্যবহার করতে দিয়েছিলেন, আর নিজের ব্যবহৃত বিলাসবহুল গাড়ি সেটাও আওয়ামী লীগকে দান করেছিলেন। কিন্তু তিনিও পরবর্তীতে আর আওয়ামী লীগে থাকতে পারেননি, বা আওয়ামী লীগ তাকে সেভাবে খোঁজই নেয়নি। তিনি প্রায় ৮০ দশক পর্যন্ত তিনি বেঁচে ছিলেন, কিন্তু তিনি আদৌ পরবর্তীতে আওয়ামী লীগে ছিলেন কিনা এরকম কোনো তথ্য বা তেমন কিছুই পাওয়া যায় না। পরবর্তীতে যার নাম বলবো তিনি হলেন বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক মোহাম্মদ আতাউল গনি ওসমানী, এবং তিনিও কিন্তু একজন আওয়ামী লীগের নেতা এবং আওয়ামী লীগ সরকারের আমলে তিনি কিন্তু একজন সংসদ সদস্যও ছিলেন। কিন্তু শেখ মুজিবুর রহমান যখন বাকশাল গঠন করলো তার সাথে কিন্তু শেখ মুজিবুর রহমানের দ্বন্দ্ব দেখা যায়। পরবর্তীতে তিনি আওয়ামী লীগই ত্যাগ করেন। পরবর্তীতে তিনি নতুন একটা দল গঠন করেন, জাতীয় জনতা পার্টি। পরবর্তীতে যার নাম বলবো তিনি হলেন ডক্টর কামাল হোসেন, এবং তিনিও কিন্তু আওয়ামী লীগ এবং শেখ মুজিবুর রহমানের অন্যতম ঘনিষ্ঠ একজন নেতা ছিলেন। তো শেখ মুজিবুর রহমান যখন ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে গ্রেফতার হন, তখন কিন্তু কামাল হোসেন তার সঙ্গেই একই সাথেই গ্রেফতার হয়েছিলেন। আর কামাল হোসেন কিন্তু শেখ মুজিবুর রহমানের ৭২ থেকে ৭৫ যে শাসনামল সেখানে তিনি খুবই গুরুত্বপূর্ণ পদে ছিলেন। তখন যে একটা সংবিধান প্রণয়ন কমিটি করা হয় তার চেয়ারম্যানও ছিলেন এই কামাল হোসেন, এবং কামাল হোসেন তৎকালীন সময় আওয়ামী লীগের আইনমন্ত্রী এবং পরবর্তীতে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন। কিন্তু শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পর আওয়ামী লীগের নেতৃত্ব যখন শেখ হাসিনার হাতে আসে, তো তার সাথে ডক্টর কামাল হোসেনের বিভিন্ন বিষয়ে দ্বন্দ্ব দেখা যায়, আর কামাল হোসেন পরবর্তীতে নিজেই একটি দল গঠন করেন যেটার নাম হলো গণফোরাম। পরবর্তীতে যার নাম বলবো তিনি হলেন শামসুল হক, এবং যিনি ছিলেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক, এবং শেখ মুজিবুর রহমান কিন্তু তার পরের পদে ছিলেন এবং তিনি হয়তো আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতা হতে পারতেন। কিন্তু ৫২ সালের ভাষা আন্দোলনে নেতৃত্ব দেওয়ার জন্য তাকে গ্রেফতার করা হয়, কিন্তু কোনো একটা অজানা কারণে তিনি হঠাৎ করে পাগল হয়ে যান। পরবর্তীতে তিনি রাস্তায় রাস্তায় পথে পথে ঘুরেছেন এবং তিনি রাস্তায় ঘুরতে ঘুরতেই তিনি একসময় মৃত্যুবরণ করেন, কিন্তু বর্তমানে আওয়ামী লীগ তাকে স্মরণই করে না। পরবর্তীতে যার নাম বলবো তিনি হলেন আওয়ামী লীগের ৬০-এর দশকের ছাত্রলীগের একজন সভাপতি। তিনি হলেন শাহ মোয়াজ্জেম হোসেন, এবং তিনি আওয়ামী লীগেরও গুরুত্বপূর্ণ পদে ছিলেন, কিন্তু পরবর্তীতে তিনি আওয়ামী লীগ ত্যাগ করেন এবং বিএনপিতে যোগদান করেন, এবং তিনি পরবর্তীতে বিএনপির ভাইস চেয়ারম্যানও হয়েছিলেন। এবং পরবর্তীতে যার নাম বলবো তিনি হলেন আসম আব্দুর রব, এবং তিনিও কিন্তু শেখ মুজিবুর রহমানের অন্যতম ডান হাত ছিলেন।
এবং তিনি সেই 70 দশকের প্রথম দিকে তিনি ছাত্রলীগের সাধারণ সম্পাদকও ছিলেন। কিন্তু আসম আব্দুর রব পরবর্তীতে আওয়ামী লীগে থাকেননি। শেখ মুজিবুর রহমান জীবিত থাকার সময়ে তিনি পরবর্তীতে জাসদে যোগদান করেন। পরবর্তীতে যার নাম বলবো তিনি হলেন শাহজাহান সিরাজ, এবং তিনিও কিন্তু শেখ মুজিবুর রহমানের অন্যতম ডান হাত ছিলেন এবং সেই 70 দশকের শুরুর দিকে তিনি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। কিন্তু পরবর্তীতে তিনি আর আওয়ামী লীগে থাকেননি, তিনি বিএনপিতে যোগদান করেছিলেন। 70 দশকের শুরুর দিকে এবং মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ছাত্রলীগের অন্যতম গুরুত্বপূর্ণ একজন সভাপতি ছিলেন নূরে আলম সিদ্দিকী, এবং তিনিও কিন্তু শেখ মুজিবুর রহমানের অন্যতম ডান হাত ছিলেন। কিন্তু পরবর্তীতে তিনি আওয়ামী লীগে আর গুরুত্বপূর্ণ কোনো পদে তাকে দেখা যায়নি এবং শেষ বয়সে তিনি আওয়ামী লীগ থেকে একেবারেই নিষ্ক্রিয় হয়ে যান। পরবর্তীতে যার নাম বলবো তিনি হলেন অলি আহাদ, এবং তার আরেকটি পরিচয় রয়েছে, তিনি হলেন বিএনপি নেত্রী রুমিন ফারহানার বাবা, এবং তিনিও কিন্তু আওয়ামী লীগের একেবারে প্রথম দিকের নেতা এবং তিনি সেই ছাত্রলীগ প্রতিষ্ঠাকালীন নেতা। তিনি যুবলীগও তাদের নেতৃত্বেই প্রতিষ্ঠা হয়েছিল এবং তিনি সেই 50-এর দশকের শুরুর দিকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। কিন্তু এর পরবর্তীতে শেখ মুজিবুর রহমানের সাথে তার দ্বন্দ্ব দেখা যায় এবং তিনি কিন্তু মাওলানা ভাসানীর সেই ন্যাশনাল আওয়ামী পার্টিতে যোগদান করেন। আর 70 পরবর্তী সময়ে শেখ মুজিবুর রহমান যখন বাকশাল গঠন করেন সেখানে কিন্তু অলি আহাদ খুবই নির্যাতিত হয়েছিলেন। পরবর্তীতে অলি আহাদ খন্দকার মোস্তাকের প্রতিষ্ঠিত সেই ডেমোক্রেটিক লীগে যোগদান করেন। এরপরে যার নাম বলবো তিনি হলেন অ্যাডভোকেট ফজলুর রহমান, যাকে আপনারা সকলেই চেনেন, যিনি এখন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। কিন্তু শুরুর দিকে তিনি কিন্তু বিএনপিতে ছিলেন না, তিনি 70-এর দশকে তিনি ছাত্রলীগের সভাপতি ছিলেন এবং আওয়ামী লীগের খুবই শীর্ষ পর্যায়ে ছিলেন। কিন্তু পরবর্তীতে তিনিও আওয়ামী লীগ ত্যাগ করেন এবং বিএনপিতে যোগদান করেন এবং বর্তমানে তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। এরপরে যার নাম বলবো তিনি হলেন হাবিবুর রহমান হাবিব, যিনিও 80-র দশকে ছাত্রলীগের সভাপতি ছিলেন, কিন্তু বর্তমানে তিনি বিএনপির রাজনীতি করেন এবং বর্তমানে তিনি বিএনপি চেয়ারপারসনের একজন উপদেষ্টা। পরবর্তীতে যার নাম বলবো তিনি হলেন প্রফেসর আবু সাইদ, এবং তিনি শেখ মুজিবুর রহমানের খুবই ঘনিষ্ঠ নেতা ছিলেন। তিনি বেশ কয়েকবার আওয়ামী লীগ থেকে এমপি হয়েছিলেন এবং তিনি আওয়ামী লীগের সে 96 থেকে 2001 সালের সরকারের সময় তিনি তথ্য প্রতিমন্ত্রীও ছিলেন। কিন্তু পরবর্তীতে তিনি আওয়ামী লীগ ত্যাগ করে গণফোরামে যোগদান করেন। পরবর্তীতে যার নাম বলবো তাকে আপনারা সকলেই চেনেন, তিনি হলেন কাদের সিদ্দিকী, এবং তিনি কিন্তু শেখ মুজিবুর রহমানের খুবই ঘনিষ্ঠ একজন নেতা ছিলেন। কিন্তু শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পর আওয়ামী লীগ যখন শেখ হাসিনার নেতৃত্বে আসে, তো শেখ হাসিনার সাথে কাদের সিদ্দিকীর বিভিন্ন বিষয় নিয়ে মতানৈক্য হয়। পরবর্তীতে তিনি নিজেই একটি দল গঠন করেন, কৃষক শ্রমিক জনতা লীগ। এরপরে যার নাম বলবো তিনিও কিন্তু আওয়ামী লীগের খুবই গুরুত্বপূর্ণ একজন নেতা ছিলেন এবং শেখ মুজিবুর রহমানের খুবই ঘনিষ্ঠ একজন সহচর, সেই তাজউদ্দিন আহমেদ, যিনি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী। কিন্তু শেখ মুজিবুর রহমান যখন দেশে ফেরেন সে 72 থেকে 75 সালের যে শাসন আমল, সে সময় কিন্তু তাজউদ্দিন আহমেদের সাথে শেখ মুজিবুর রহমানের দূরত্ব বৃদ্ধি পায় এবং শেখ মুজিবুর রহমান যখন বাকশাল গঠন করেন সেটার তীব্র বিরোধিতা করেছিলেন এই তাজউদ্দিন আহমেদ। পরবর্তীতে কিন্তু এই তাজউদ্দিন আহমেদকে মন্ত্রিসভা থেকে বিদায় নিতে হয়েছিল এবং আওয়ামী লীগ থেকে একেবারে নিষ্ক্রিয় হয়ে যান। তো পরবর্তীতে যার নাম বলবো তিনি হলেন সেই খন্দকার মোস্তাক আহমেদ। আওয়ামী লীগ যাকে শেখ মুজিবুর রহমানের খুনি হিসাবে চেনে, তিনিও কিন্তু শেখ মুজিবুর রহমানের খুবই ঘনিষ্ঠ নেতা ছিলেন। কিন্তু শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পর তিনি কিন্তু আওয়ামী লীগে থাকেননি, তিনি নতুন একটি দল গঠন করেছিলেন, সেটা হচ্ছে ডেমোক্রেটিক লীগ। শুধু তাই নয়, 60 এবং 70-এর দশকের ছাত্রলীগের অনেক সভাপতি যারা কেউই আর পরবর্তীতে আওয়ামী লীগে থাকতে পারেননি। তার মধ্যে অন্যতম হলেন 60-এর দশকের ছাত্রলীগের সভাপতি KM ওবায়দুর রহমান, এবং তিনিও কিন্তু আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। কিন্তু শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পর তিনি পরবর্তীতে বিএনপিতে যোগদান করেন, এমনকি বিএনপির মহাসচিব পর্যন্ত হয়েছিলেন। তো ভাবা যায় যে ছাত্রলীগের সভাপতি বিএনপির মহাসচিব। তো KM ওবায়দুর রহমানের আরেকটা পরিচয় আছে, তিনি হলেন বিএনপি নেত্রী শামা ওবায়দের বাবা। তো 60 এবং 70-এর দশকের বেশ কয়েকজন ছাত্রলীগ সভাপতি, তাদের নাম আমি বলছি, তারা কেউই আর আওয়ামী লীগে থাকেননি। যেমন সুলতান মোহাম্মদ মনসুর, তিনিও কিন্তু ছাত্রলীগের সভাপতি ছিলেন 80-র দশকে, তিনি আওয়ামী লীগ ত্যাগ করে গণফোরামে যোগদান করেছিলেন।
মনিরুল হক চৌধুরী, যিনি 70-এর দশকে ছাত্রলীগের সভাপতি ছিলেন, তিনিও পরবর্তীতে আর আওয়ামী লীগে থাকেননি। শেখ শহীদুল ইসলাম, যিনিও 70-এর দশকে ছাত্রলীগের সভাপতি ছিলেন, তিনিও পরবর্তীতে আর আওয়ামী লীগে থাকতে পারেননি এবং তিনি জাতীয় পার্টিতে যোগদান করেছিলেন। এছাড়াও রয়েছে সৈয়দ মাজহারুল হক বাকি, ফেরদৌস আহমেদ কুরেশি। এই দুইজনই কিন্তু 70-এর দশকে ছাত্রলীগের সভাপতি ছিলেন, পরবর্তীতে কেউই আর আওয়ামী লীগে থাকেননি। আর আরেকজন নেতা, তাকে আপনারা অনেকেই চেনেন, যে আনোয়ার হোসেন মঞ্জু, তিনিও কিন্তু আওয়ামী লীগের নেতা ছিলেন, পরবর্তীতে তিনি জাতীয় পার্টিতে যোগদান করেন। পরবর্তীতে আওয়ামী লীগের আরও একজন নেতার নাম বলবো, তাকে আপনারা সকলেই চেনেন, মাহমুদুর রহমান মান্না, যিনি বর্তমানে নাগরিক ঐক্য নামক একটি রাজনৈতিক দলের সভাপতি। তিনিও কিন্তু শুরুতে আওয়ামী লীগের ছিলেন, তিনি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন। তো দর্শক মণ্ডলী, এনারাই হলেন শেখ মুজিবুর রহমানের খুবই ঘনিষ্ঠ প্রায় 20 থেকে 30 জন নেতা, যারা কেউই আর পরবর্তীতে আওয়ামী লীগে থাকতে পারেননি। এরকম আরও অনেক নেতা রয়েছে, তো আমি এরকম 20 থেকে 30 জনের নামের লিস্ট করেছি। তো এর বাইরেও যদি আপনাদের চেনা পরিচিত কোনো নেতা থাকেন, তাদের সম্পর্কেও আপনারা কমেন্টে লিখতে পারেন। আর তারা কেন আওয়ামী লীগে থাকতে পারেনি, এই বিষয়ে আপনাদের অভিমতও কমেন্টে জানান।